শেখ মুজিব সম্পর্কে এখন আমরা যেসব শুনি, আসলেই কি তিনি এরকম মহামানুষ ছিলেন? একদমই না। Mujib Saab went for Bakshal, which means one leader, one party, one country. শেখ মুজিব এদেশের রাজনীতিতে সামনে থেকে নেতৃত্বে আসে মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে, আরো সুনির্দিষ্ট করে বললে 7ই মার্চ থেকে। যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। আবেগী বাঙালি 7ই মার্চের ভাষণের উত্তেজনায় ভরপুর দু একটি লাইন শুনে মনোমুগ্ধ হয়ে যান, কিন্তু এটা ছিল মুজিবের মহা প্রতারণা। তবে ওই সময় রাজনীতিবিদেরা ঠিকই বুঝেছিলেন মুজিব জনগণকে ধোঁকা দিয়ে এখনো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছে। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমরা শেখ মুজিবের সাথে রাত 1টায় দেখা করি তার বাসায়, এবং তাকে পরিষ্কার বলে আসি যে আপনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হন, এটা আমরা চাই না। 7ই মার্চের পর থেকে বাঙালি সেনাবাহিনী, পুলিশ সকলেই বিদ্রোহের জন্য প্রস্তুত ছিল, কিন্তু মুজিব কালক্ষেপণের মাধ্যমে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য মজুদের সুযোগ করে দেয় পাকিস্তানিদেরকে। অথচ 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিলে 25শে মার্চ গণহত্যা চালাতে পারত না। শেখ মুজিবের 7ই মার্চের ভাষণের পর ওই সময়ের আওয়ামী লীগ নেতারাও যে ক্ষোভ জানিয়েছিলেন, সেই কথাটি হাসিনা নিজেও এখন স্বীকার করেন। ভাষণে যাওয়ার আগে অনেকেই দিন রাত পরিশ্রম করেছেন, অনেক পয়েন্ট তৈরি করেছেন। অনেকে বলছে এইভাবে বলতে হবে, এই করতে হবে, এটা না বলে হতাশ হয়ে ফিরে যাবে, নানা ধরনের কথায় সমস্ত আমরা জর্জরিত ছিলাম। অথচ বর্তমান আওয়ামী লীগ 7ই মার্চে দেয়া শেখ মুজিবের প্রতারণামূলক সেই বক্তব্য থেকে বড় একটি অংশ বাদ দিয়ে নিজেদের সুবিধাজনক অংশটুকে স্বাধীনতার ঘোষণা হিসেবে প্রচার করছে। কিন্তু 7ই মার্চের ভাষণে হুমকি ধমকি থাকলেও পুরোটা শুনলে বোঝা যাবে শেখ মুজিব এই বক্তব্যে আর যাই হোক স্বাধীনতার ঘোষণা দেননি। 7ই মার্চ প্রথম কিন্তু পতাকাটা আমি শেখ মুজিবকে পল্টন ময়দানে দিয়েছিলাম। তিনি আমাকে বলেন ইট ইজ টু আর্লি। আমি বলেছিলাম যে এটা আর্লি নয়, দিস ইজ দ্য কারেক্ট টাইম। শেখ মুজিবের 7ই মার্চের বক্তব্য থেকে অনেকটুকু অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার মাঝে একটি কথা হলো, শেখ মুজিব মিটিং সমাপ্তির ঘোষণা দেওয়ার আগে বলেছিলেন তিনি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। যে রক্ত দিয়ে আপনারা আমাকে একদিন জেল থেকে বার করে নিয়ে এসেছিলেন, এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের ঋণ শোধ করবো, মনে আছে? আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানেই শেষ। আসসালামু আলাইকুম। 7ই মার্চ রক্ত দেওয়ার শপথ করে আসলেও শেখ মুজিব আর রক্ত দেননি। মুজিব তো দূরের কথা, মুক্তিযুদ্ধে মুজিবের পুরো 14 গোষ্ঠীতে একজনও শহীদ নেই। ধাপ্পাবাজ মুজিব 25শে মার্চ রাতে পাকিস্তানিদের সাথে আতাত করে চলে যান পাকিস্তানে। সাথে নিয়ে যান ডক্টর কামালকে। পাকিস্তানে গিয়ে তিনি বেশিরভাগ সময়ে এই ডক্টর কামালের শ্বশুর বাড়িতেই অবস্থান করেছেন। 25শে মার্চ রাতে পাকিস্তানিদের কাছে গ্রেপ্তারের আগে আওয়ামী লীগ নেতারা খুব জোরাজোরি করেছিলেন শেখ মুজিবকে অন্তত স্বাধীনতার ঘোষণা দিয়ে তারপরে পাকিস্তানিদের কাছে গ্রেপ্তার হওয়ার জন্য। কিন্তু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা না দিয়ে তাজউদ্দিনকে বলেছিলেন বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখে হরতাল। যে তথ্যটি তাজউদ্দিন আহমেদের মেয়ে তার বইতে লিখেছেন। এভাবে দুই পাকিস্তানকে এক রাখার স্বপ্নদ্রষ্টা মুজিব মুক্তিযুদ্ধের পুরো 9 মাস কথিত জেল থেকে বেরিয়েই হয়ে যান পাকিস্তান বিরোধী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। যখন যেমন তখন তেমন মুজিবের এই বক্তব্য শোনার পর কে বলবে মাত্র 2 দিন আগেই শেখ মুজিব পাকিস্তানে দালালি করে এসেছে। शेख मुजीब ने कहा मुझे रेडियो पाकिस्तान ले चलो, मैं अभी बंगाल के लोगों से खिताब करूंगा और पाकिस्तान वैसे का वैसा कायम रहेगा। 14 ডিসেম্বর মুজিব ইয়াহিয়া সহ পাকিস্তানের রাজনৈতিক নেতাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি মিটিং হয়। সেখানে সবাইকে জানানো হয় জেনারেল ইয়াহিয়া আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। কথা শুনে শেখ মুজিব প্রচন্ড ক্ষেপে চেয়ার থেকে উঠে দাঁড়ান। মুজিব নিয়াজিকে বলেন, না, তোমাদের সিদ্ধান্তে পূর্ব পাকিস্তান আলাদা হতে পারে না। আমি পাকিস্তানের মেজরিটি পার্টির লিডার, আমাকে পাকিস্তান রেডিও টিভিতে নিয়ে চলো। আমি পূর্ব পাকিস্তানের জনগণকে বোঝাবো যেভাবেই হোক 2 পাকিস্তানকে এক রাখতেই হবে। इस पाकिस्तान फाल हो गए, इंडिया ने फतह कर ली, तो इधर जो पाकिस्तान में मैंने याहिया को उतार के तो मैंने खुद अपने शेख मुजीब एकदम जैसे ना उछल के खड़ा हो गया गुस्से में। हाउ इट इज पॉसिबल, यू आर यूजरपर, आई एम मेजॉरिटी लीडर, तुम कैसे बन सकते हो प्राइम मिनिस्टर, ये मेरा हक है। মুক্তিযুদ্ধের 9 মাস পাকিস্তানি সামরিক বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে মিটিংগুলোতে মুজিবকে জানানো হয়েছিল পূর্ব পাকিস্তানে তেমন কিছুই হচ্ছে না। আসলে সেটাই সত্যি ছিল। 1971 সালে এপ্রিলের পর থেকে অফিস আদালত, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক হয়ে যেতে থাকে। সবচেয়ে সাহসী ত্যাগী মুক্তিযোদ্ধাও বিশ্বাস করতে পারতেন না মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করা সম্ভব। কিন্তু 3রা ডিসেম্বর ভারতীয় যৌথ বাহিনীর হামলার পর রাতারাতি পরিস্থিতি পাল্টে যায়। এছাড়া পশ্চিম পাকিস্তান থেকে পাঠানো অস্ত্রবাহী নতুন জাহাজ ভারত আটকে দিলে এবং আমেরিকার পাঠানো 7ম নৌবহর এসে না পৌঁছাতেই মাত্র 13 দিনের মাথায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় শক্তিশালী পাকিস্তানি বাহিনী।
কিন্তু হঠাৎ করে পাকিস্তানি শীর্ষ সেনা অফিসারদের কাছে শোনার পর শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার কথা বিশ্বাস করতে পারছিলেন না। তবে পাকিস্তানিরা বুঝতে পেরেছিলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, যে কারণে মুজিবকে পাকিস্তান রেডিও টিভিতে না পাঠিয়ে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ তারা মনে করেছিলেন মুজিবকে দিয়ে আবারও দুই পাকিস্তানে এক করানো সম্ভব। শেখ মুজিবের ব্যক্তিগত খরচের জন্য একটি লাগেজ ভর্তি মার্কিন ডলারও সাথে দিয়ে দেওয়া হয়েছিল, যে তথ্যটি পাওয়া যায় এয়ার মার্শাল জাফরে চৌধুরীর লেখা মোজাইক অফ মেমোরি বইয়ের 75 নম্বর পৃষ্ঠায়। যেহেতু জামায়াত ইসলামী সহ বাংলাদেশের বিরাট একটা অংশ পাকিস্তান আলাদা হোক এটা চাইতো না, সে কারণেই পাকিস্তানিদের আশা ছিল শেখ মুজিবকে দিয়ে আবারও দুই পাকিস্তানে এক করানো সম্ভব। কিন্তু পাকিস্তানিদের কাছে দিয়ে আসা কথা শেখ মুজিব পাকিস্তান থেকে লন্ডনে গিয়েই ভুলে যান। পাকিস্তান থেকে লন্ডনে নামার পরে ভারতীয় গোয়েন্দা সংস্থার কবজায় বন্দী হন শেখ মুজিব। সেখান থেকে মুজিবকে জানিয়ে দেওয়া হয় বাংলাদেশ এখন ভারতের নিয়ন্ত্রিত একটি ভূখণ্ড, এখানে রাজা হতে হলে আগে ভারতের প্রজা হতে হবে। মুজিবও দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ক্ষমতার স্বাদ পেতে রয়ের সেই ফাঁদ গলায় পড়ে নেন, যে কারণে লন্ডন থেকে মুজিব বাংলাদেশে না গিয়ে রহস্যজনকভাবে সোজা ভারতে গিয়ে ইন্দিরার সাথে বৈঠকে বসেন। मुक्ति वाहिनी की सहायता करेंगे, बांग्लादेश के लोगों की मदद करेंगे और तीसरे कि शेख साहब को हम जरूर छुड़वाएंगे जेल से। हमने भी अपने तीनों वादे पूरे किए हैं। শেখ মুজিবের প্রয়োজন ছিল ক্ষমতার, ভারতের প্রয়োজন ছিল ক্ষমতার লোভী একজন নেতা যাকে দিয়ে ভারতের স্বার্থ বাংলাদেশে উদ্ধার হবে। শেখ মুজিবের তখন জনপ্রিয়তা তুঙ্গে, যে কারণে মুক্তিযুদ্ধের মূল নায়ক জেনারেল ওসমানী সহ তাজউদ্দিন জিয়াউর রহমান সেই সাথে সেক্টর কমান্ডারদেরকে বাদ দিয়েই ক্ষমতার একক নিয়ন্ত্রণ দেওয়া হয় শেখ মুজিবের হাতে। আমাকে প্রশ্ন করা হয় শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আপনার আদর্শে এত মিল কেন? আমি বলি এটা আদর্শের মিল, এটা নীতির মিল, এটা মনুষ্যত্বের মিল, এটা বিশ্ব শান্তির মিল। একজন মানুষ কতটা ক্ষমতার লোভী, ক্ষমতার জন্য কতটা রাতারাতি পরিবর্তন করতে পারে তার চরিত্র, সেটা শেখ মুজিবের 1972-এর 10 জানুয়ারি থেকে পরবর্তী কয়েক মাসের কার্যক্রম দেখলেই বোঝা যাবে। শেখ মুজিব যে শুধুই কৌশলের জন্য ভারতের সাথে হাত মিলিয়েছিলেন তা নয়, বরং পুরোদস্তুর একজন খাঁটি ভারতীয় দালালে পরিণত হয়েছিলেন। ভারতের পরিকল্পনা মুজিব প্রতিটি অক্ষরে অক্ষরে চাকরের মতো পালন করেছিলেন, যার প্রথম ধাপ শুরু হয় ভারতের লিখে দেয়া 1 পৃষ্ঠার কথিত একটি সংবিধানের মধ্য দিয়ে। মুজিব 1972 সালের 10 জানুয়ারি দেশের মাটিতে পা দিয়ে মুজিবনগর অস্থায়ী সরকারের সংবিধানটি বাতিল করে নতুন একটি আদেশ জারি করেন। প্রশ্ন হলো, শেখ মুজিব কি পাকিস্তানের জেলে বসেই এই সংবিধান লিখেছিলেন? আসলে 1 পৃষ্ঠার ওই সংবিধানটি শেখ মুজিবকে ভারত থেকে হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই সংবিধানটি যে শেখ মুজিবকে ভারত থেকেই দেওয়া হয়েছিল সেটি আজকের অনুষ্ঠানের অনুসন্ধানের মূল বিষয়। অনেকে মনে করতে পারেন মুজিবনগর সরকারের সাথে সংশ্লিষ্ট অন্য নেতাদের সাথে পরামর্শ করেই হয়তো শেখ মুজিব নতুন এই সংবিধানটি রচনা করেছিলেন। কিন্তু বাস্তবতা হলো মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যারা যুদ্ধ পরিচালনা করেছিলেন সেই তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর পদ থেকে এবং সৈয়দ নজরুল ইসলামকে রাষ্ট্রপতির পদ থেকে বহিষ্কার করে নতুন শাসনতান্ত্রিক আদেশ জারি করেন মুজিব। এর কারণ ভারত মুক্তিযুদ্ধে যারা নেতৃত্বে ছিলেন তাদের কাউকেই পছন্দ করতেন না, বরং ভারতের নিয়ন্ত্রণে থাকা মুজিব বাহিনীর প্রতি তাদের সর্বোচ্চ আস্থা এবং ভরসা ছিল। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া মানুষগুলোকে সরকার থেকে সরানোর পর ভারত কিভাবে মুজিবের মাধ্যমে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী পরিকল্পনা বাস্তবায়ন করেছিল, চলুন সেটাই দেখা যাক। বাংলাদেশ 4টে স্তম্ভের উপর চলবে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমরা সকলেই শুনে এসেছি মুক্তিযুদ্ধের 4টি মূল নীতি আদর্শ হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। কিন্তু আসলেই কি এই 4টি আদর্শের জন্য আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল? মুক্তিযুদ্ধের আগে 11 দফা, 21 দফা, 6 দফা গণ অভ্যুত্থান, কোথাও কি এই 4টি আদর্শের কথা আমরা শুনেছি? আসলে এই 4টি আদর্শই ভারত থেকে আমদানি করা। 1927 সালে মতিলাল নেহেরু কংগ্রেসের রেজুলেশনে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এই 4টি আদর্শের প্রস্তাব করেছিলেন। সেই সময় সুভাষ বসু, জিন্নাহ সহ অন্য নেতারা তার সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, যদিও 1930 সালে সেটা পাশ করতে সামর্থ্য হয় কংগ্রেস সরকার। রহস্যজনক সেই 4টি আদর্শকে শেখ মুজিবের হাত দিয়ে হুবহু ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শ হিসেবে চালিয়ে দেয়। অথচ মুজিবের ভাড়া করে আনা ওই সংবিধানের জাতীয়তাবাদ ছাড়া বাকি 3টি আদর্শই মুক্তিযুদ্ধের মূল আদর্শের সাথে সরাসরি সাংঘর্ষিক। এর মধ্যে হাত লাগাতে পারবে না, এটা সোজাসুজি আমরা করব। আর আপনারা জানেন আমি সোজা মানুষ, সোজা কথা বলি, যা বলি যেটা বুঝি সেটা বলি এবং সেটা করি। ওসমানীকে পর্যন্ত মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে দিয়েছিলেন শেখ মুজিব, কারণ মুক্তিযোদ্ধারা ছিল মুজিব বাহিনীর বিরোধী, যে কারণে ভারতের অনুগত মুজিব বাহিনীর বিরোধিতা করা কাউকে মুজিবের সরকারে রাখতে দেয়নি ভারত। এভাবেই ভারতের প্রেসক্রিপশনে ভারত বিরোধীদের শায়েস্তা করে শেখ মুজিব তার ক্ষমতার স্বাদ
পূর্ণ করেছিলেন। আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। একইভাবে ভারতকে সবকিছু দিয়ে ধোঁকাবাজ মুজিবের কন্যাও ক্ষমতায় টিকে রয়েছে দীর্ঘদিন ধরে। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আসলে এদের কোনো দল বা আদর্শ নেই, মূলত শেখ পরিবারের রক্তই হচ্ছে দূষিত। যে কারণে বীর মুক্তিযোদ্ধা ডালিম বলেছিলেন, আমরা শেখ মুজিবের সাথে পুরো বংশ কেন নির্বংশ করতে চেয়েছিলাম সেটা বুঝবার জন্য হাসিনা এবং রেহানা 2 পিসকে রেখে গেলাম। বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিমের সেই ভবিষ্যৎবাণী আমরা এখন হারে হারে টের পাচ্ছি। 2 পিসেই যদি এই অবস্থা হয়, তাহলে আরো কয়েক পিস যদি থাকতো তাহলে কি হতো সেটা একটু চিন্তা করে দেখুন।